আর দেখছো দাদা, এতক্ষণ আকাশে কেমন রোদ ছিল, এখন কেমন বৃষ্টি নামবে নামবে করছে। তাই তো মনে হচ্ছে। আচ্ছা হরিশ, তুমি তাড়াতাড়ি পা চালিয়ে যাও। আচ্ছা, আমি যাই গো। হরিশ কিছু দূর যেতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হলো। আরে কি বৃষ্টি শুরু! এই বৃষ্টিতে বাড়ি যাই কিভাবে? এই তো পুরো একটা বট গাছ দেখা যাচ্ছে। এর নিচে কিছুক্ষণ দাঁড়াই, তারপর বৃষ্টি থামলে না হয় যাওয়া যাবে। অর্থবার হরিশ বট গাছের নিচে দাঁড়ালো। হ্যাঁ, বৃষ্টি তো থামার কোনো নামই নেই। বৃষ্টি তো যেন আরো বেড়ে গেল। হঠাৎ আকাশ থেকে একটা বাজ পড়লো ওই বট গাছের উপর। ওই বাজটা হরিশকে ছাড়েনি। এক মুহূর্তে হরিশ ওই গাছের দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, আর হরিশ ওই জায়গায় চটপট করে মারা যায়। তার নেওয়া মিষ্টিগুলো আগুনে ঝলসে গেল। বৃষ্টি থামলে গ্রামের কিছু লোক হরিশের লাশটা তাদের বাড়িতে নিয়ে যায়। হাসি খুশি পরিবার এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। হাউমাউ করে মায়া কান্না করতে লাগলো। নিজের সন্তানের মুখটাও তো দেখলে না। ঠাকুর, এটা কি করলে তুমি? দুটো প্রাণ দিয়ে একটা কেড়ে নিলে। অর্থবার হরিশের শেষ কার্য করা হয়। তারপর মায়ার নতুন সংগ্রাম শুরু হলো। মায়া নিজে কাঠ কেটে যমজ দুই মেয়েকে বড় করতে লাগলো। যমজ দুই মেয়ে, একজনের নাম রাখা হয় সোনা, অন্যজনের নাম রাখা হয় রূপা। দুজন দেখতে পুরো একই রকম, কিন্তু সমস্যা হচ্ছে তার দুজন সারাদিন ঝগড়া করে। দেখতে দেখতে সোনা ও রূপা বড় হতে লাগলো। একদিন মায়া কাঠ কাটতে জঙ্গলে গেল, আর বাড়িতে দুই বোন ঝগড়া করতে লাগলো। এটা আমার লিপস্টিক। না, এটা আমার জন্য এনেছে মা। না, আমার জন্য এনেছি। তুই লিপস্টিক আমাকে দে বলছি। হঠাৎ মায়া কাঠ কেটে বাড়িতে পৌঁছালো। এই মেয়ে দুটো নিয়ে আমি আর পারি না। ওই দেখো, আবার ঝগড়া শুরু করে দিয়েছে। এদের নিয়ে কি যে করি। এই তোরা থামবি? মা, তুমি এসেছো? তুমি এই লিপস্টিকটা আমার জন্য এনেছো না মা? মা, তুমি আমার জন্য এটা এনেছো না, তাই না? এটা তোদের দুজনের জন্য এনেছি। আচ্ছা, তোরা কি এভাবে সারা জীবন ঝগড়া করে যাবি? তোদের বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমি তোদের বড় করেছি। এখন তোরা বড় হচ্ছিস, এভাবে ঝগড়া করলে মানুষ কি বলবে? আর তোদের তো বিয়ে দিতে হবে, তাই না? আমারও তো বয়স হচ্ছে। সরি মা, আমরা আর ঝগড়া করব না। হ্যাঁ মা, আমরা আর ঝগড়া করব না। এই তো আমার লক্ষ্মী মেয়ে। এরপর অনেকদিন কেটে যায়। রূপা ও সোনার বিয়ের উপযুক্ত হয়ে যায়। একদিন এক গরিব কৃষকের ছেলে রূপাকে দেখতে আসে। গরিব হলেও ছেলে দেখতে একেবারে কোনো রাজকুমারের থেকে কম নয়। বাবা, তুমি বসো, আমি রূপাকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর রূপাকে নিয়ে আসা হলো, সাথে সোনা এলো। রাতুল প্রথম দেখায় রূপাকে পছন্দ করে ফেলে। আমার মেয়েকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ। তাহলে আগামীকালকে বিয়ের আয়োজন করা হোক। আচ্ছা ঠিক আছে। এরপর রাতুল চলে গেল। মা, এই ছেলেকে আমি বিয়ে করব। আমার না একে অনেক পছন্দ হয়েছে। না, এটা হতে পারে না। আমাকে দেখতে এসেছে, আমি বিয়ে করব। তোদের দুজনকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা, তোদের দুজনকে ওর সাথে বিয়ে দেব। আমি রাতুলের সাথে কথা বলে দেখি। তারপর মায়া রাতুলের সাথে কথা বলে রাতুল রাজি হয়ে যায়। তারপর দুজনের বিয়ে হয়। রাতুলের সাথে এরপর শুরু গৃহযুদ্ধ। এই সোনা, যা রান্না বসা। আমি কি প্রতিদিন রান্না করব, নাকি তুই রান্না কর? আমি বড় বউ, তুই ছোট বউ, তাই আমি যা বলবো তোকে তাই করতে হবে। তোমরা কি শুরু করে দিয়েছো? তোমরা কি ঝগড়া করবে, নাকি আমাকে কিছু খেতে দিবে? তুমি দেখেছো না সোনা আমার সাথে কিভাবে কথা বলছে? আর ওকে তো বলছি রান্না বসাতে, আর ও তো আমার কথা শুনছে না। হ্যাঁ গো, আমি তো প্রতিদিন রান্না করি। তুমি তো জানো রূপা একটাও কাজ করে না। দুজনের ঝগড়া সহ করতে না পেরে রাতুল অনেক অসুস্থ হয়ে পড়ে। এই কি হয়েছে তোমার? এই রূপা, দেখ উনি কেমন করছে। তাড়াতাড়ি কবিরাজকে খবর দিতে হবে। এরপর কবিরাজ এলো। শোনো রূপা আর সোনা, রাতুল যে রোগটা হয়েছে তা সুখের অভাবে কি সুখে রাখতে হবে। আর তোমরা যে সারাদিন ঝগড়া করো এটা বন্ধ করতে হবে, না হয় রাতুলকে বাঁচানো যাবে না। রাতুলের সামনে কখনো ঝগড়া করবে না। আমি এখন আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। রূপা, আমরা ঝগড়া করব না। আমরা দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করব, কেমন? হ্যাঁ সোনা। এরপর থেকে তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো, আর রাতুলও সুস্থ হয়ে গেল।